বিয়ে বাড়ি, ঘড়িতে দুপুর গড়িয়ে বিকেলের ছোঁয়া। আমি শ্রাবণ, তৃষার ভাই। তৃষারই বিয়ে হচ্ছে আজ। আজকে তৃষার হাজব্যান্ড মানে দুলাভাইয়ের বাড়ি থেকে লোক আসছে। চারিদিকে নরম বাতাস, প্যান্ডেলে বাজছে লাল ইশক, আর মা খালারা চেঁচামেচিতে ব্যস্ত। আর আমি স্যান্ডেল খুলে লুঙ্গি তুলে দরজায় দাঁড়িয়ে আছি। বরযাত্রীদের অভ্যর্থনায় ভালো কিছু আর পরব না। যতবারই পড়েছি নানি দাদিরা এসে রং লাগিয়ে জামাগুলোর 12টা বাজিয়ে গেছে। এজন্য এবার লুঙ্গি গেঞ্জি পরে আছি। এমন সময় বরযাত্রীরা আসলো। গাড়ি থেকে এক এক করে সবাই নামছে। একজনের দিকে তাকিয়ে চোখ আটকে যায় আমার। একটি মেয়ে, ওর নাম মৌ। মৌ হলো তৃষার ননদ। বিয়ের আগে তৃষাকে দেখতে এসেছিল সে। সেখান থেকেই টুকটাক কথা, তবে সেভাবে কথা হয়নি কখনো। আমার দুলাভাই রাকিবের ছোট বোন সে। দরজা খুলে বের হয় সে। কাঁচা হলুদের রঙের শাড়ি, চোখে রোদ চশমা, ঠোঁট ভরা আত্মবিশ্বাস। মৌয়ের কাছে গিয়ে বললাম, ওই যে আসছে, বিয়ের ফুল না, আগুনের ফুল। মৌ গম্ভীর মুখে হাঁটছিল। হঠাৎ পা মুচকে গেল। আমি এগিয়ে যেয়ে না ধরতে গেলাম। দেখুন মিস্টার, আমাকে ধরার প্রয়োজন নেই। আমি নিজের ভার নিজেই সামলাতে পারি। ভদ্রতা শেখার আগে আপনি কি অহংকার শেখেন নাকি? আপনি তো নিজেই হাঁটছেন ভাব নিয়ে, আমি তো শুধু সুর মিলিয়ে দিলাম। লুঙ্গি উঁচু করে ভাব নিয়ে হাঁটা। শুরু হয়ে গেল তর্ক। আমি বুঝে গেলাম এই মেয়ে যতটা না সুন্দর তার চেয়েও বেশি ঝগড়াটে। কেন বললাম জানেন? বিয়ের আগের দিন গায়ে হলুদ ছিল। আমি মাইকে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিচালনা করছি। পরবর্তী গানে আমরা ডাকছি আমাদের হবু বোনের ননদ মৌকে, যিনি আজও কাউকে হাসতে দেয়নি, তবে নিজে আয়নায় দাঁড়িয়ে দিনে 10 বার হেসেছেন। প্যান্ডেল জুড়ে হো হো হাসি। মৌ মাইকের কাছে এসে বলল, আপনি আসলে একটা মরা হাতির মতো আহম্মক। তাই বুঝি? তবে আপনি জানেন, আপনি আমার সাথে থাকলে আমার জন্য পুরোটাই ফায়ার ব্রিগেড লাগবে। আপনার মাথায় কি সিল্কেটিক পচা ভাব আছে? আপনার চোখের রাগটা দেখলেই আমার কবিতা চলে আসে। বেয়াই সাহেব, শ্রাবণ এই নামটা শুনলেই আমার পেট খারাপ হয়। আর তোমার মুখ দেখলেই আমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে মারতে। এরপর বিকালে বিদ্যুৎ চলে যায়। আমি ছাদে উঠে গিয়ে ঠান্ডা বাতাস খাচ্ছি। পিছন থেকে একটা মিষ্টি গন্ধ আসে। ঘুরে দেখি মৌ। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, কিরে মৌমাছি, আমার কাছে মধু খুঁজতে চলে এসেছো নাকি? তোমার মতো বোকা আর গায়ে পড়া ছেলে আমি খুব কম দেখেছি। আর তোমার মতো জেদি কিন্তু ভিতরে নরম মেয়ে আমি কখনো দেখিনি। তুমি জানো আমার মা আমাকে আদর করে মৌমাছি বলতেন, এখন কেউ ডাকে না। তোমাকে মৌমাছি বলার সাহস হয়তো কারো হয় না, কারণ তুমি হুল ফুটিয়ে ভালোবাসা দাও। তুমি যদি এত ভালো করে বুঝতে পারো তাহলে সারাদিন পচাও কেন আমাকে? কারণ তুমি রাগ করলেই সবচেয়ে সুন্দর দেখায়। এরপর থেকে মৌয়ের সাথে আমার এমন ঝগড়াময় সম্পর্ক। আজ বিয়েতে সে এসেছে। তাকে দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান শেষ। বিদায় নিচ্ছে সবাই। মৌও যাচ্ছে। আমি তাকে বাইরের গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছি। সে বলল, তুমি কি সব মেয়েকে এরকম পচাও? না, শুধু যাদের চোখে ঝগড়ার আড়ালে ভালোবাসা দেখি। আবার দেখা হবে তো? তুমি না চাইলেও তো আর আমার কবিতাগুলো কাউকে দেখানো যাবে না। সে হাসল। আমি প্রথমবার চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। 2 মাস কেটে গেল। আমি চাকরির জন্য বাড়িতে ছিলাম না। 2 মাস পরে এসেছি। আর বাড়িতে এসেই মৌয়ের সাথে আবার দেখা হয়ে যায় আমার। তৃষা রাকিবের নিমন্ত্রণে মৌ এসেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে হাতে চা। সে বারান্দায় আসলে বললাম, এই যে দেশের একমাত্র বুলডোজার মেয়ে হাজির। তুমি এখনো চুপ হতে শেখোনি? মুখে সারাদিন পেঁয়াজ খাও নাকি গন্ধ আসে কথা বললে? না রে, তবে তোমার কথা শুনলেই চোখে পানি আসে, তাই ভাবতাম পেঁয়াজি কাটা হচ্ছে। ওর মুখে
চুপচাপ হালকা রাগের রং, মানে ফাঁদে পড়েছে। তুমি কিভাবে এমন চালাক হলে? জন্ম থেকেই। তবে তোমার মতো জেদি সুন্দরী পাশে থাকলে সেটা লেভেল আপ হয়ে যায়। বলেই চোখ মেরে ফেললাম। ওর চোখ কুঁচকে গেল, কিন্তু গলার পাশে এক ফোঁটা হাসি রেখা লুকিয়ে ফেলল। দুপুরে সবাই মিলে বলতে আমি, তৃষা আর মৌ পাকঘরে খিচুড়ি বানাচ্ছি। আমি পেঁয়াজ কাটছিলাম, মৌ ডাল ঘুরছিল। আমি হেসে বললাম, এই যে বিয়ান, তুমি যখন রেগে চেয়ে থাকো তোমার চোখের দিকে তাকালে মনে হয় রেড চিলি পাউডারের মুখ ধোয়া দরকার। তুমি চুপ না করলে তোমার হাতের ওই ছুরি দিয়ে কান কেটে দেব। তুমি যে আমাকে ছুঁইলে, কাটা হোক বা জ্বলে উঠুক, মনে পড়ে থাকবে সারা জীবন। ও থমকে গেল। তৃষা মুখ টিপে হাসল। মৌয়ের চোখে এক মুহূর্তের ছায়া, তারপর বলল, তুমি তো আসলে বড় ছ্যাচড়া, তবে মিষ্টি রকমের। আর তুমি বড় রাগে, তবে চোখে প্রেম রাখো এত যত্নে যে আমার বুকের ভেতর আগুন ধরে যায়। সে আর কিছু বলল না। তিনজন মিলে রান্না শেষ করলাম। রাতে ছাদে উঠলাম। মৌ একা বসে চুপচাপ। আমি পাশে গিয়ে বললাম, আজ চুপ, মুখের ফ্যান অফ হয়ে গেছে নাকি? তুমি সবসময় এমন হাস্যকর কথা বলো কেন? কারণ তোমার রাগ দেখলে আমার হাসি পায়। তোমার ঠোঁট যখন কাঁপে আমার মনে হয় তুমি এক একটা মিষ্টি অভিমান। তুমি কি এসব কথা সবার সাথেই বলো? তুমি কি সবার মতো? তোমাকে মানে ছেলেদেরকে সহ্য করতে কষ্ট হয়, কিন্তু যখন তুমি পাশে থাকো না তখন আরো কষ্ট হয়। তুমি তো রাগ করে থাকো, প্রেমটা চোখ দিয়ে বলো কেন? ও চেয়ে থাকলো অনেকক্ষণ। চাঁদের আলোয় মুখটা গোলাপি হয়ে উঠেছে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসে অনুভব। আমি তোমাকে ভালোবাসি কথাটা এখনও মুখে আসেনি, তবুও শরীর বলছে সব। সকালে আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, তোমার সঙ্গে চা খেলেই চা কেমন তিতা লাগে, কিন্তু মজাও বেশি। তুমি না থাকলে দিনটা বোরিং হতো না, বরং শান্ত হতো। তাই তো বলি, আমি না থাকলে তুমি কার সঙ্গে ঝগড়া করে প্রেম করতে? ও চোখ গরম করে তাকায়, কিন্তু এবার আর মুখ ফিরিয়ে নেয় না। বরং আমি কানে ফিসফিস করে বললাম, তুমি যদি আমাকে পচানো বন্ধ করো আমি ভুল করে তোমায় মিস করে ফেলবো। পচানো না, এটা আমার ভালোবাসার ভাষা। ঢং, যাও সরো তো। ও চলে যায়। সে লজ্জা পেয়েছে, রিয়াকশন করেনি। তার মানে মৌ পটে গেছে। আহা! বিকেলে আমি বারান্দায় বসে আছি। মৌ এসে দাঁড়িয়ে বলে, তুমি যে আমাকে পচাও তার আগের থেকে হাসি আসে বেশি। এটা কি রুটিন হয়ে গেছে? না, এটা প্রেমের একটা অজুহাত। তুমি না থাকলে আমার মুখটা চুপ করে যেত। ও চমকে যায়, তবে চেহারায় সেই চিরচেনা খোঁচা মাখানো হাসি। তারপর বলে, তুমি আমাকে শুরুতেই তুমি করে বলেছো কেন? আপনি করে বলনি। তুমি বললেই তো কাছের লাগে, আপনি বললে মনে হয় দূরের কেউ। ও এবার চুপ, একটু রাগী চোখে তাকিয়ে থাকে। তারপর বলে, তোমার ঝগড়া করাটাও একটা ছল, তাই না? আমি জবাব দিই না, কারণ সে ঠিক বলেছে। সময় পেরিয়ে রাত আসে। রাতে খাবারে বসেছি। ও চুপচাপ আমার পাশে বসেছে, খাচ্ছে, কিন্তু চোখে অন্যরকম নীরবতা। আমি বললাম, আজ তুমি এত চুপ কেন? তুমি না থাকলে বোঝো না আমি চুপ হয়ে যাই। আমি চেয়ে থাকি। জিজ্ঞেস করলাম, তুমি কি আমায় মিস করো? তুমি থাকলে আমার রাগ বেশি হয়, তুমি না থাকলে একা লাগা বেশি হয়। তুমি থাকলে ঝগড়া করি, তুমি না থাকলে চুপচাপ কাঁদি। আমার গলা শুকিয়ে যায়, কিছু বলতে পারি না। শুধু টেবিলের নিচ দিয়ে আমার হাতটা তার হাতের দিকে এগিয়ে দিই। সে আমার আঙ্গুলটা ধরে, বলে না কিছুই। একে অপরে হাত ধরে রেখে খাবার শেষ করি। রাতের সবাই ঘুম। আমি ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছনে মৌ। সে এসে বলে, তুমি একা একা থাকো কেন? কারণ আমি যার সঙ্গে একা থাকতে চাই সে সবসময় রাগ করে থাকে। তোমার চোখে কিছু থাকে, আমি যখন তাকাই তখন বুঝি তুমি কিছু বলতে চাও, কিন্তু থেমে যাও কেন? আমি কাছে যাই,
ওর চোখে চোখ রাখি। তারপর বললাম, কারণ আমি ভয় পাই যদি তুমি চলে যাও, তাই আমি ঝগড়া করি, ফ্লার্ট করি, কারণ তাতেই তুমি পাশে থাকো। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসে, হাতটা নিজের করে ধরে। সে ফিসফিস করে বলে, আমি যদি একদিন হঠাৎ না থাকি? তাহলে আমি আমার ঝগড়া হারাবো, আমার কবিতা চুপ করবে, আমার চায়ের কাপ ঠান্ডা হয়ে যাবে। সকালে বিদায়ের মুহূর্ত, বাকিরা গাড়ির সামনে, মৌ দরজায় দাঁড়িয়ে। আমি সামনে এসে বললাম, আজকে কিছু বলো তো, যে কথা তোমার ঠোঁট চেপে রাখে আর চোখ বলে ফেলে। ও আমার দিকে তাকিয়ে থাকে, চোখে এক ফোঁটা জল। সে বলল, তুমি কি জানো তুমি না থাকলে আমার কানে সারাদিন ঝগড়া বাজে? তোমার না থাকা মানে আমার একঘেয়ে শান্তি, আর আমি শান্তিতে থাকতে পারি না, কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি শ্রাবণ। আমি চুপ করে থাকি, কিছু বলি না, শুধু ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলেই, তুমি না থাকলে আমার কথাগুলো চুপ হয়ে যায়। তুমি আমার ঝগড়ার লুকানো ভালোবাসা মৌ। আজ থেকে গেলে হয় না? একটু থাকো না আজকে আমার সাথে, তুমি কালকে যেও। তৃষা রাকিব চলে গেছে ওদের বাড়ি, কেবল আমাদের বাড়িতে মৌ রয়ে গেছে আমার জন্য। আমি ভাবিনি সে সত্যিই থেকে যাবে। কালকে ওর ভাইয়াকে বলেছে সে এখানে থাকবে 2 দিন, তারপর যাবে, গ্রাম ঘুরে দেখবে। আজ সন্ধ্যা, বিদ্যুৎ চলে গেছে, ঘরের মোমবাতি জ্বলে উঠেছে একটা। সবার আড্ডা জমেছে বাড়ির উঠানে। মৌ মোমবাতি হাতে উঠে এসেছে ছাদে, আমিও উঠেছি একাই। সে বলল, তোমার সাথে আবার আমার দেখা হয়ে গেল। দুজনেই চুপ হয়ে গেলাম। ও হাসে না, চুপচাপ এসে আমার পাশে বসে। আমি বললাম, আজ ঝগড়া করবে না? আজ ঝগড়ার মুড নেই, আজ শুধু বসে থাকতে ইচ্ছে করছে তোমার পাশে। আমি ওর চোখের দিকে তাকালাম। ওর চোখ দুটো যেন তেজি ঘোড়ার মতো থাকে, কিন্তু আজ নরম। জিজ্ঞেস করলাম, তুমি কি আজ আমার ছোঁয়া সহ্য করবে? ওর ঠোঁট কাঁপে, কিছু বলে না। আমি আস্তে করে হাতটা ওর হাতের ওপর রাখলাম। মোমবাতির আলোয় দেখলাম ও কেঁপে উঠল। কিছু না বলে আমার পাশে এলিয়ে পড়ল, আমার কাঁধে মাথা রাখল। আমি শরীরটা শক্ত করে ফেললাম। ও বলল, শ্রাবণ, তোমাকে ছুলে আমি ভয় পাই না, বরং বুকের ভেতর কেমন শান্তি হয়। চলো নিচে যাই। দুজনে নিচে চলে আসলাম। রাত বেশ, সবাই উঠানে। আমার ঘরে আমি আর মৌ। ভুল করে না, বরং হালকা এক ইচ্ছে করেই অজুহাত তুলে ও বলল, তোমার ঘরটা কেমন আরামদায়ক মনে হচ্ছে, আমি এখানেই থাকি আজ। আমি কিছু বললাম না, শুধু জানি আজ রাতে কিছু বদলাবে। ও বিছানার এক পাশে, আমি অন্য পাশে। বিদ্যুৎ নেই। হঠাৎ ও বলল, তোমার গায়ের গন্ধটা কেমন যেন, এমন মনে হয় আমার রাগগুলো গলে গলে মোম হয়ে যাচ্ছে। তোমার নিঃশ্বাসটা গায়ে লাগলে আমারও আর ঝগড়া করতে ইচ্ছে করে না, শুধু তোমাকে স্পর্শ করে বসে থাকতে মন চায়। ও পাশ ফিরে আমার দিকে মুখ করে শয়। আমার হাতটা ওর চিবুকে রাখি। ও কেঁপে ওঠে, কিন্তু সরাই না। চাঁদের আলো জানালা দিয়ে পড়ছে। আমি ধীরে ধীরে ওর চুলে হাত রাখি। ও চোখ বন্ধ করে ফেলে। আমি ঠোঁটটা ওর কানে কাছে এনে বলি, তুমি চুপ করে থাকো না, একটা কথা বলো, তুমি কি আমায় ছুঁয়ে দিতে চাও? তুমি যেভাবে আমায় দেখো তাতে আমি নিজেকেই নতুন করে দেখতে শিখি। ছৌ আমাকে শ্রাবণ। আমি আর এক মুহূর্ত দেরি করি না। ওর গালটা আলতো করে ছুঁয়ে দিলাম। ওর শরীর থরথর করে কেঁপে উঠল। চোখ খুলে আমায় দেখে বলল, আমার ঠোঁটে তোমার হাতের রেস থাকুক, আমার গলায় তোমার নিঃশ্বাস বাঁচুক, আর কোনো কথা দরকার নেই। রাত আরও গভীর হয়। ও আমার পাশে শুয়ে ঘুমিয়ে আছে, মাথাটা আমার বুকের ওপর। আমি ওর কপালে ঠোঁট রাখি। ও জেগে উঠে ফিসফিস করে বলে, তুমি যদি আমায় এমন করে প্রতিদিন জড়িয়ে ধরো, তাহলে আমি বাকি জীবন তোমার হয়ে থেকে যেতে রাজি, ঝগড়া করতেও রাজি, খুনসুটি করতে রাজি।
ঝগড়া করবা ফাইন, কিন্তু রাতে আমায় এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো তো? হ্যাঁ, কারণ এখন আমার শরীরেও তোমার ছোঁয়ার অভ্যেস হয়ে গেছে। এরপর দুজনেই জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। ভোর হয়েছে, চোখ খুলে দেখি মৌ আমার পাশে নেই। এপাশ ওপাশ করে চোখে পড়ে একটা কাগজ, খুলে দেখি মৌ রেখে গেছে। তুমি যা ভাবছো আমি সেটা নই। আমি আসলে জানি না তুমি আমার কি, তাই এইখানেই থামি। ঝগড়ার ছলে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এবার নিজেকে সামলাই। এভাবে অগোচরে কিছু হোক চাই না আমি। চিঠি পড়ে আমার বুক চেপে আসে। এক মুহূর্তে মনে হচ্ছিল সব ভেঙে গেল। আমি বাহিরে আসলাম। মা সামনে এসে বলল, মৌ সকালে চলে গেছে। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়ালাম। ভাবলাম, আমি কি ওর ভালোবাসা বুঝতে পারিনি? আমারটাও কি বোঝাতে পারিনি? নাকি ও ভেবেছে আমি শুধু ওকে নিয়ে ভালোবাসার খেলা খেলেছি? মৌকে কল দিলাম, ধরল না। তৃষাকে কল দিই, সে ধরেছে। তৃষার কাছ থেকে শুনলাম, মোর মনে হয়েছে আমি প্লেবয় টাইপের ছেলে। আমি নাকি কেবল রুম ডেট করার জন্য ওর সাথে ভালোবাসার নাটক করেছি এমন। এটা কোনো কথা? তার মানে এসব ভাবনা গত রাতের জন্যই এসেছে। তৃষা বলল, ভাইয়া, ও ভাবছে তুমি শুধু মজা করছো ওর সঙ্গে। ওর শরীরটা চেয়েছিলে, ওর মন না। তোমার বান্ধবী শিলা নাকি তাকে রাতে কল করে তোমার ব্যাপারে এসব বুঝিয়েছে। আমি থমকে গেলাম। এটা সেই মুহূর্ত যখন প্রেমের সব ঠাট্টা বন্ধ হয়ে যায়, সব হাসি মুছে গিয়ে শুধু থেকে যায়, তুই কি আমাকে ভালোবাসিস? আমি আর মৌকে ফোন করলাম না। হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছে। তৃষা বলল, ভাইয়া, ওর সামনে গিয়ে একবার জিজ্ঞেস করো সব। আসবো তোমাদের বাড়িতে? হ্যাঁ, আসো। তৃষাদের বাড়ির দিকে যাচ্ছি। বাইক চালিয়ে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে এসেছি। বাইক রেখে বাড়ির ভিতরে আসলাম। মৌ বারান্দায় দাঁড়িয়েছিল, চোখ লাল, মুখে কেমন যেন অন্যরকম জেদ। আমি কাছে গিয়ে বললাম, তুমি কাকে বিশ্বাস করো, আমার মুখ না কারো কথা? ও চুপ। আমি আবার বললাম, তুমি যদি মনে করো আমি তোমাকে শুধু ছুতে চেয়েছি, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু যদি মনে করো প্রতিটা ঝগড়ার মধ্যে আমি প্রেম লুকিয়ে রেখেছি, তাহলে আজ তুমি বলো, তুমি আমার কি? মৌ কেঁদে ফেলল। তুমি আমার পাগল প্রেম। তুমি আমার গলার ঝগড়াটা, চোখের জল, ঠোঁটের কাঁপন। তুমি না থাকলে আমি কার সঙ্গে রাগ করব? তুমি আমার একমাত্র শ্রাবণ। আমি ওকে জড়িয়ে ধরলাম। প্রথমবার নিঃশব্দে চিৎকার করে ভালোবাসলাম। গালে চুমু খেয়ে বললাম, এবার বিয়ের ব্যবস্থা করব। কয়েকদিন পর আজ আমাদের বিয়ে হয়েছে। সবাই মেনে নিয়েছে। মৌ লাল শাড়ি পরে বসে আছে ঘরে। আমি কাছে গিয়ে কানে ফিসফিস করে বলি, আজ থেকে প্রতিদিন ঝগড়া করবা, কিন্তু রাতে আমায় জড়িয়ে ঘুমাবা, ঠিক আছে? শুধু জড়িয়ে না, তোমার বুকে ঠোঁট রেখে ঘুমাবো। কারণ তুমি এখন আমার খালি বর নও, তুমি আমার ঝগড়াই বানানো প্রেমিক, বন্ধু, ভালোবাসা। রাতে বিছানায় ওর মাথা আমার বুকে। আমি বললাম, তুমি এখন শুধু তোমার ভাবির ননদ না, তুমি এখন তার ভাইয়ের, মানে আমার আদুরে বউ। ঝগড়ায় মাখানো, প্রেমে পাগল, শরীরে লেখা তোমার নাম মৌ। শ্রাবণ, তুমি আমায় এমন করে ভালোবেসেছো যে আমি আজও মনে করি ভালোবাসা মানেই ঝগড়া নয়, ভালোবাসা মানে রোজ রোজ নতুন করে তোমার চোখে পড়ে যাওয়া। ঝগড়া সবসময় আদুরে হয় না, কখনো সেটা দাঁতের দাঁত চেপে বলা হয়, তোমাকে সহ্য করি না, আর ভেতরে ভেতরে বলে, তুমি না থাকলে আমি পাগল হয়ে যাই। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।